আজ 24 এপ্রিল 2026 জাতীয় পঞ্চায়েত দিবস। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র পঞ্চায়েত দিবস সম্পর্কে জানবো না, জানবো সংবিধানের গুরুত্বপূর্ণ এই অধ্যায় পঞ্চায়েত সম্পর্কে। অধ্যায়টাকে এমন ভাবে ডিজাইন করা আছে যাতে কম্পিটিটিভ এক্সামগুলোতে সর্বোচ্চ কমন পাওয়া যায়, আর অনলাইনার বা বক্সে যে কন্টেন্ট থাকে সেগুলোতে বারবার প্রয়োজন না পড়ে। প্রথমেই দেখবো যে জাতীয় পঞ্চায়েত দিবস বা পঞ্চায়েতি রাজ দিবস এটা প্রতি বছর কবে পালিত হয়। সেক্ষেত্রে 24 এপ্রিল প্রতি বছর পালিত হয়। এই বছর 33তম বর্ষপূর্তি, 73তম সংশোধনী কার্যকর হওয়ার পর থেকে এই দিনটি পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালিত হয়। এবার আমরা দেখব 2026 সালের নতুন লঞ্চ ও আপডেট কি রয়েছে। সেক্ষেত্রে PAI 2.0 মানে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2.0 রিপোর্ট প্রকাশ হবে। সঙ্গে 3খানা বই প্রকাশ হবে। মেরি পঞ্চায়েত মেরি ধরোহর সিরিজের অধীনে বইগুলো হলো ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্য, তিরুপতির গ্রামীণ ঐতিহ্য, উত্তরকাশী, সৌম্য কাশী এর বিষয়ে বই প্রকাশ হবে। এবার আমরা জানবো যে পঞ্চায়েতি রাজ দিবসের কিছু ইতিহাস। কেন 24 এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়? 1993 সালের 24 এপ্রিল 73তম সংবিধান সংশোধনী আইন কার্যকর হয়েছিল, তাই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। ঘোষণা হয় 2010 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই দিনটি পালনের সিদ্ধান্ত নেন। এরপর যে বিষয় জানবো সেটা হচ্ছে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কবে থেকে হয়। সেটার উদ্বোধন হয় 2রা অক্টোবর 1959 সাল থেকে। স্থান কোথায় ছিল? স্থান হচ্ছে নাগর জেলা, রাজস্থানে। আমরা রাজস্থানের ম্যাপ দেখতে পাবো। এখানে হচ্ছে রাজস্থানের ম্যাপ, আর এই অবস্থানে কিন্তু সেই নাগর জেলাটা অবস্থিত। কার দ্বারা হয়? সেটা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারা পালিত হয়। দ্বিতীয় রাজ্য হিসেবে পঞ্চায়েত ব্যবস্থাটা হয় অন্ধ্রপ্রদেশে, সেটা হচ্ছে 1959 সালে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ও পঞ্চায়েতের উপর DPSP তে কি বলা রয়েছে। তো এখানে বলা রয়েছে যে গান্ধীবাদী আদর্শের কথা বলা হয়েছে, যে গান্ধীজি তার গ্রাম স্বরাজ এর কথা বলেছিলেন। এখানে যদি আমরা আর্টিকেল দেখি সেক্ষেত্রে পাবো আর্টিকেল 40 তে এই বিষয়ে বলা হয়েছে। সেখানে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মানে DPSP, যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্গত, এই অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। এখানে আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ উক্তি গান্ধীজির, সেটা হচ্ছে ভারতের আত্মা গ্রামে বাস করে। এটা ছিল একটি গুরুত্বপূর্ণ উক্তি গান্ধীজির। পরবর্তীতে যে বিষয় জানবো সেটা হচ্ছে সংবিধানের অবস্থান বা পজিশন ইন কনস্টিটিউশন। কনস্টিটিউশনের কোথায় এটা অবস্থান করে। সেক্ষেত্রে পার্ট বা অংশে যদি আমরা দেখি সেক্ষেত্রে পার্ট 9 পাবো এই পঞ্চায়েত ব্যবস্থা, এবং তফসিল যদি আমরা দেখি সেক্ষেত্রে পাবো 11তম তফসিল মানে 11th শিডিউলে পাবো পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে। অনুচ্ছেদ বা আর্টিকেল যদি দেখি সেক্ষেত্রে আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার উপর। এখানে যদি বিষয় থাকে সেটা হচ্ছে 29টি কার্যকারী বিষয় রয়েছে পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য কৃষি, জলসেচ, শিক্ষা ইত্যাদি বিষয়। এরপর যে বিষয় জানবো সেটা হচ্ছে সংশোধনীর বিষয়ে। সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1992 সালে হয়েছিল। তার আমলে সময়কাল ছিল PV নরসিংহ রাও এর সরকারের আমলে এটা পাশ হয়। পঞ্চায়েতকে একটা স্ট্যাটাস দেওয়া হয়, সেটা কি? যে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, যেটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস প্রদান করা হয়। এর বাধ্যতামূলক ব্যবস্থার মধ্যে হয় ত্রিস্তরী ব্যবস্থা চালু করা। এরপর আমরা জানবো যে ত্রিস্তরী যে পঞ্চায়েত কাঠামো সেগুলো কি কি। গ্রাম স্তরে যদি আমরা দেখি সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে যদি দেখি সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে আমরা দেখবো সেটা হচ্ছে জেলা পরিষদ। এরপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সমস্ত রাজ্যের জনসংখ্যা 20 লক্ষের কম সেখানে মাঝের স্তর যেটা ব্লক নাও থাকতে পারে। এরপর যে বিষয় আমরা জানবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা আর্টিকেলের বিষয় আমরা জানবো। আর্টিকেল 243 এতে কি রয়েছে সেটা হচ্ছে গ্রাম সভার বিষয় বলা আছে, যে গ্রাম সভা গঠন এই বিষয়ে বলা রয়েছে 243 এতে। 243 বিতে বলা হয়েছে পঞ্চায়েত গঠনের বিষয়ে, এবং 243 সিতে রয়েছে পঞ্চায়েতের গঠন শৈলীর বিষয়ে বা কম্পোজিশনের বিষয়ে। পরবর্তীতে যে আর্টিকেল পাবো সেটা হচ্ছে 243 ডিতে রিজার্ভেশনের বিষয়ে বলা হয়েছে। রিজার্ভেশন SC এবং ST দের জন্য জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণের বিষয়ে বলা রয়েছে। এখানে আরেকটি আপডেট সেটা হচ্ছে মহিলাদের জন্য মোট আসনের অন্তত 1/3 অংশ সংরক্ষণ বাধ্যতামূলক। পরবর্তীতে যে বিষয় সেটা হচ্ছে 243 ইতে কি বলা রয়েছে সেটা হচ্ছে কার্যকালের বিষয় বলা হয়েছে, যে পঞ্চায়েতের মেয়াদ 5 বছর থাকবে। পুনর্নির্বাচনের বিষয় যদি দেখা যায় সেক্ষেত্রে পঞ্চায়েত যদি ভেঙে যায় 6 মাসের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক। আরেকটি আর্টিকেল আমরা পাবো সেটা হচ্ছে
243 এর যে আর্টিকেল সেটা সদস্য পদের অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে। পরবর্তী যে আর্টিকেল আমরা পাবো সেটা হচ্ছে 243 এর আই, সেখানে হচ্ছে স্টেট ফাইন্যান্স কমিশনের বিষয়ে প্রতি 5 বছর অন্তর রাজ্যপাল কর্তৃক রাজ্য অর্থ কমিশন গঠনের বিষয়ে বলা হয়েছে। আর 243 এর কেতে যদি আমরা দেখি সেক্ষেত্রে পাবো স্টেট ইলেকশন কমিশনের বিষয় পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে থাকা কিন্তু রাজ্য কমিশনের ওপর। এটা কিন্তু সেন্ট্রাল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর ওপর পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব থাকে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এটাও কিন্তু প্রশ্ন আসে। পরবর্তীতে যে বিষয় সেটা হচ্ছে আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ কিছু কমিটির বিষয়ে জানবো এই পঞ্চায়েত ব্যবস্থার ওপর। প্রথমেই দেখবো সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, সেটা 1957 সালের ত্রিস্তরীয় ব্যবস্থার জনক বলা হয় এই কমিটিকে। অশোক মেহতা কমিটি যদি আমরা দেখি সেক্ষেত্রে 1977 সাল এটা দ্বিস্তরীয় ব্যবস্থার সুপারিশ করে। GVK রাও কমিটি, সেটা হচ্ছে 1985 সালের কমিটি, এটা গ্রামীণ উন্নয়নের রূপরেখা। এরপর আমরা যে কমিটিটা জানবো সেটা হচ্ছে LM সিংভি কমিটি, যেটা 1986 সালের, যেটা সাংবিধানিক স্বীকৃতির সুপারিশ করে এই কমিটি। এরপরে যে বিষয় জানবো যে সংসদীয় আলোচনা এবং কিছু বিবর্তন এই বিষয়ে, সেটা হচ্ছে প্রথম প্রচেষ্টা ছিল রাজীব গান্ধী সরকার 64তম সংশোধনী বিল এনেছিলেন, যা লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় কি হয়, বাতিল হয়ে যায়। চূড়ান্ত সাফল্য এখানে মেলে সেটা হচ্ছে 1992 সালে বিলটি লোকসভা এবং রাজ্যসভা উভয়তেই পাশ হয়। এরপর আমরা জানবো যে গ্রাম সভার বিষয়ে সদস্য যদি আমরা দেখি সেক্ষেত্রে গ্রামের সেই সমস্ত ব্যক্তি যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত আছে তারাই গ্রাম সভার সদস্য। এখানে যদি কাজ দেখি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসে থাকে যে পঞ্চায়েতের বাজেট অনুমোদন এবং উন্নয়নমূলক কাজের তদারকি করে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের এই চ্যানেল এক্সাম ওরিয়েন্টেড এক্সক্লুসিভ স্মার্ট ক্লাস দিয়ে থাকে। এরপর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 11তম তফসিলের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টোটাল যদি আমরা এখানে বিষয় দেখি সেক্ষেত্রে টোটাল 29টি বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কৃষি ও ভূমি সংস্কার, ক্ষুদ্র সেচ ও মৎস্য পালন, খাদি ও কুটির শিল্প, পানীয় জল ও গ্রাম্য বৈদ্যুতিকীকরণ। এরপর আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আমরা এবার জানবো। আইন হয় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন, সেটা হচ্ছে 1973 সালের। প্রথম নির্বাচন যদি আমরা দেখি সেক্ষেত্রে 1978 সালে প্রথম ত্রিস্তরীয় নির্বাচন হয়। পরবর্তীতে যে বিষয় দেখবো সেটা হচ্ছে অর্থ কমিশনের বিষয়, যেটা ফাইন্যান্স কমিশন। এর কাজ হচ্ছে রাজ্য সরকারের আদায়কৃত কর, শুল্ক ও ফিজের অংশ রাজ্য ও পঞ্চায়েতের মধ্যে বন্টন। নিয়োগ করে রাজ্যপাল প্রতি 5 বছর অন্তর নিয়োগ করেন। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে পঞ্চায়েত এবং সুশাসনের বিষয়ে আমরা জানবো, যেটা গুড গভর্নেন্সের বিষয়। গ্রাম স্বরাজ এটা কি, এটা হচ্ছে পঞ্চায়েতের হিসাব রক্ষার ডিজিটাল একটি পোর্টাল। বিকশিত ভারত, যেটা 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়তে পঞ্চায়েতের ভূমিকা। এরপর আমরা দেখবো যে পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে এই টপিকের উপর। তো আমরা প্রথম প্রশ্ন যেটা দেখবো সেটা হচ্ছে প্রতি বছর কোন তারিখে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়? অপশন 4টি রয়েছে। এর উত্তর হবে অপশন বি 24 এপ্রিল পঞ্চায়েত দিবস। 1993 সালের 24 এপ্রিল 73তম সংবিধান সংশোধনী আইন কার্যকর হয়েছিল, তাই ওই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতেই এই 24 এপ্রিল দিনটি। পরবর্তী প্রশ্ন যে সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি 73তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের নবম অংশ, যেটা পার্ট 9 অনুচ্ছেদে 243 থেকে 243 এর ও পর্যন্ত পঞ্চায়েত সংক্রান্ত নিয়মাবলী যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান। আমরা যদি ব্যাখ্যা দেখি সেক্ষেত্রে 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌরে জওহরলাল নেহরু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শুভ উদ্বোধন করেন। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি সেক্ষেত্রে পঞ্চায়েতে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? 4টি অপশন। এর সঠিক উত্তর অপশন বি 33.3%, মানে 1/3 অংশ। সংবিধানের 243 এর ডি অনুচ্ছেদ অনুযায়ী মোট আসনের কমপক্ষে 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত থাকা কি বাধ্যতামূলক? পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালের পঞ্চায়েত দিবসে কোন অগ্রগতির সূচক প্রকাশ করা হয়েছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হলো অপশন বি PAI 2.0। অনুষ্ঠানে একটি প্রধান আকর্ষণ হলো পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, যেটা PAI 2.0 রিপোর্ট প্রকাশ, যা পঞ্চায়েতের উন্নয়ন বিশ্লেষণ করবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।